প্রতি ৩ মাস আয় ব্যয়ের যে খরচ আমরা ডিজিটালি প্রত্যেকটি মেম্বারের কাছে পাঠাবো। এই যে ট্রান্সপারেন্সিটা, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না যে আমরা সবকিছু ডিজিটালাইজ করছি। মানে আপনারা অনলাইনে ফোন থেকে আপনারা আমাদের টেক্সট করতে পারবেন, সেটার উত্তর আপনারা ইমিডিয়েটলি পাবেন। আমরা আপনাদেরকে ইমিডিয়েট সার্ভিস দিতে চাই। রাজুক শুড প্লে আ পার্ট অল থ্রু দ্য কনস্ট্রাকশন প্রসেস। আমাদের বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সরকারের যেই ডিপার্টমেন্ট রাজুক বলেন, যারা আমাদেরকে প্ল্যান পাস করে, যারা শহর আরবানাইজেশন প্ল্যান করে, যে শহরে কোথায় কি হবে, কিভাবে হবে, সেই সিচুয়েশনে আমরা অনেক সমস্যা ফেস করছি। রাজুককে নিয়ে, ন্যাশনাল হাউজিংকে নিয়ে, চিটাগংয়ের সিডিএকে নিয়ে সমস্যাটা হচ্ছে ক্লিয়ার ডাইরেকশন পাচ্ছি না যে এখানে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া আমরা চাকরি দিতে পারবো না। এই গত 15 বছর ধরে ক্রিয়েটিভ ছিল না। আমাদের যারা আরবান প্ল্যানিং করে তারা কি চায়, তারা এখানে আমাদের অনেক রকমের সংকট আছে। একটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম হচ্ছে হাউজিংয়ের জায়গা জমি, ভূমি সংকট আমাদের দেশে একটা বিশাল। আমাদের লোক সংখ্যা এত এবং বাড়ছে, এবং তাদের যে বাসস্থানের যে একটা চাহিদা, সেটা কোথায় যাবে? মানে প্রত্যেকেই ফ্যামিলি হচ্ছে, লোক সংখ্যা বাড়ছে, আরবানাইজেশন তো বন্ধ করা যাচ্ছে না। আরবানাইজেশন হবেই, মানে শহর ভিত্তিক লোক আসবে, গ্রামগঞ্জ থেকে ঢাকা শহরে মানুষজন আসবে, এবং সেখানে তাদের জন্য বাসস্থান কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে যখন আমরা আলোচনা করতে বসলাম, আমাদের যেই ড্যাপ এবং ফার আমরা এনেছিলাম 2008-এ, ডিটেল এরিয়া প্ল্যানের সাথে সাথে ফার, সেটা কিন্তু আমরা সেটাকে দেখেছি খুব একটা সুন্দর একটা ব্যবস্থা ছিল, যে রাস্তার উইডথের সাথে জমির পরিমাণের সাথে হাইট এবং সেটব্যাকগুলি হচ্ছিল, এবং সেটা কিন্তু আমরা সেইভাবে কিন্তু আমরা অনেক বিল্ডিং বানিয়েছি রিহ্যাবের মেম্বার্সরা, এবং খুব সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, মানে আধুনিক বিল্ডিং, এবং অনেক জায়গা ছাড়া হচ্ছিল, সেগুলি গায়ের সাথে বিল্ডিং গা লেগেছিল না, এবং খুবই সুন্দর সুন্দর প্রজেক্টস হয়েছে। কিন্তু 2022-এর অগাস্টে যখন রাজুক এই ফার এবং ড্যাপ চেঞ্জ করলো, সেখানে আমাদের অনেক অবজেকশন ছিল, যে ওদের সেখানে মেইন এই চেঞ্জের কারণ ছিল, যেটা ওনারা চিন্তা করেছিলেন, যে ম্যাচিওর্ড ঢাকা যেখানে অলরেডি বিল্ডিং স্থাপনা হয়ে আছে, সেখান থেকে পপুলেশন কমাতে হবে, মানে সেই জায়গায় আর বড় বিল্ডিং করা যাবে না। মানুষকে ওখানকার যে বাসস্থান এবং কমার্শিয়াল স্পেস যে প্রয়োজনটা, সেটা ঢাকার বাইরে বা ঢাকার আউটার পেরিফেরালে নিয়ে যেতে হবে। সেখানে যে আমাদের অবজেকশন হয়েছিল, যে ঢাকা শহর কেন্দ্রিক মানুষ থাকে বিভিন্ন কারণে, সবথেকে বড় হচ্ছে স্কুলিং, কলেজ, হসপিটাল, মেডিকেল কেয়ার, চাকরির স্থান। আমরা যারা থাকি, চাকরি যদি করতে হয় অনেক দূরের থেকে এসে, সেটা খুব কঠিন হয়। তো সেই কারণে ওনারা ঢাকার একেবারে প্রাণ কেন্দ্র থেকে যেতে চায় না। তো আমাদের সেখানে একটা ছিল, যে আমরা এখান থেকে যে ফার কমিয়ে দিল, বিল্ডিংয়ের হাইট কমিয়ে দিল, এখানে কিন্তু বিশাল একটা আমাদের অবজেকশন এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছিল, এবং আমাদের না, ক্রেতাদের এবং জমির মালিকদের এবং যারা এর সাথে জড়িত প্রত্যেকটি মানুষের। তো এটা শুধু ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে বললে হবে না, এটা শুধু ডেভেলপার্সদের ক্ষতি হচ্ছে বললে হবে না। আমাদের প্রথম অবজেকশন ছিল যে ফার এত কমিয়ে দেওয়া হয়েছিল যে আমরা সেই এরিয়াগুলিতে আর বাণিজ্যিকভাবে কোনো ভবন, মানে কমার্শিয়াল ডেভেলপমেন্ট আর করা যাচ্ছিল না, আইদার রেসিডেন্সিয়াল অর কমার্শিয়াল। আপনাকে যদি আমি এখন বাসস্থানের যদি একটা বিল্ডিংয়ের কস্ট ধরেন 6-7 হাজার টাকা থেকে আমি 10-12 হাজার টাকায় চলে যায়, তো এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? ব্যবসায়ী তো হচ্ছেই, কিন্তু ক্রেতারাও হচ্ছে, কারণ এটা তো একটা চাহিদা। আপনি একজনকে, আপনার পরিবারকে নিয়ে একটা বাসস্থান তো আপনার দরকার হবে। আপনি ঢাকায় চাকরি পেলেন, বাইরে থেকে আসলেন, কোথায় থাকবেন? আপনি ঢাকায়, আপনি একটা ফ্যামিলি হবে, আপনি কোথায় যাবেন? জায়গার তো সংকট। তো আমরা তখন বলেছিলাম যে দেখেন, ঢাকা শহরকে যদি ডিসেন্ট্রালাইজ করতে হয়, তাহলে আপনাকে সরকারের তখন দরকার টাউন প্ল্যানার্স, রাজুক এবং যাদের এই দায়িত্ব আছে, ড্যাপ আছে, কিন্তু ড্যাপ থাকলেও আপনাকে তখন পূর্বাঞ্চলকে আরও ইনসেন্টিভ দিতে হবে।
পূর্বাচলে যদি হাইট বাড়িয়ে দেয়, পূর্বাচলে একটি নতুন একটা আবাসিক এরিয়া, বসুন্ধরায় যদি আরও ফ্যাসিলিটিস দেওয়া হয় তখন মানুষ আরও বসুন্ধরায় যাবে, পূর্বাচলে যাবে। এইসব এরিয়া এবং এর সাথে সাথে আরও এরিয়াস যদি প্রপারলি ডেভেলপ না করা হয় তাহলে কিন্তু মানুষ ঢাকার শহর ছেড়ে কোথায় যাবে? রাস্তায় থাকতে পারবে না। তাদের জন্য তো একটা বাসস্থানের পরিবেশ সৃষ্টি করতে, বসবাসের পরিবেশ সৃষ্টি করতে হবে। তো সেখানে আমার একটা ছিল যে দেখেন, মানুষকে যদি আমাকে এখন নিতে হয় তো অনেকগুলি ফ্যাসিলিটি দিতে হবে পূর্বাচলে। রাস্তা করতে হবে, লাইটিং করতে হবে, ড্রেনেজ সিস্টেম করতে হবে, ইউটিলিটি সার্ভিসগুলি আনতে হবে এবং নিরাপত্তার জন্য পুলিশের থানাগুলি করতে হবে, জোনিং করতে হবে। আপনাকে ওই পরিবেশ সৃষ্টি হলে তখন মানুষ যাবে। তারপরেও কিন্তু আপনাকে দিতে হবে যোগাযোগের সুবিধা। এনভায়রনমেন্টের সাথে কাজ মানে না যে শুধু আমরা পরিবেশ বন্ধ হতে গেলে যে জিনিসগুলো, তার মধ্যে অনেকগুলি সাইড আছে। বিল্ডিং মেটেরিয়াল হ্যাজ টু ইমপ্রুভ। আমরা বিল্ডিং মেটেরিয়ালকে আরও খুঁজতে হবে যে কী আনলে আমাদের দেশের জন্য সেটা ম্যাচ করে, আমাদের দেশে সেটা ব্যবহার করলে আমরা পরিবেশকে নষ্ট করব না, আমরা পরিবেশকে আরও সুন্দর করতে পারবো। আমাদের কৃষি জমি বাঁচাতে হবে। সে কারণে আমি অলওয়েজ বলে এসেছি, ক্লাস্টার হোমস ইজ এ নেসেসিটি, নট এ ফাইন্যান্সিয়াল লাক্সারি। ক্লাস্টার হোমস মানে বিদেশে দেখবেন যেসব হাই ডেন্স কান্ট্রিজ লাইক সিঙ্গাপুর, হংকং, গুয়াংজো, আপনি দেখবেন যদি যান সব জায়গায় একটি ব্যাচ গ্রুপ করে তারা জমি, ধরেন 10 বিঘা জমি নেয়, সেখানে দেখা যায় হাই রাইজ হচ্ছে, সেখানে স্কুলিং থাকছে, সেখানে বেসিক শপিং থাকছে সেখানে। এবং সিঙ্গাপুর আরও ইমপ্রুভ। সিঙ্গাপুর কী করেছে জানেন? যেখানে চাকরির স্থান, ইন্ডাস্ট্রিজগুলি হয়েছে বা যেখানে অফিস হচ্ছে তার কাছেই তারা তাদের হাউজিংয়ের পারমিশন দিচ্ছে, দূরে না। সো মানুষজন খুব অল্প সময় সিঙ্গাপুরে পাশাপাশি তাদের কাজে যেতে পারছে এবং আসতে পারছে। যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, সেখানে ক্লাস্টার হোমস করা অনেক বেটার। আমি মনে করি যে ইট হ্যাজ টু বি হাই রাইজ, লিমিটেড হাই রাইজ। কেন, যত হাইট বাড়বে তত বিল্ডিং কস্ট বাড়ে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি যদি আজকে এখানে 40 তলার স্বপ্ন দেখি, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। 100 তলার স্বপ্ন দেখি, ইটস ভেরি এক্সপেন্সিভ, এটার জন্য অনেক বেশি। তা হবে না, কিন্তু আমরা তো 20 তলার ইজিলি করতে পারি। 20 তলা, 22 তলা, 25 তলা শুড বি এনকারেজ, শুড বি অনেক এনকারেজ লিস্ট, নট ডিসকারেজ লিস্ট। এই যে এটাতে কি হবে, আমাদের কৃষি জমি বাঁচবে। আমাদের 3টা জায়গা খুব দরকার। ফার্স্ট হচ্ছে ফুড প্রায়োরিটি। আমাদের ফুড প্রায়োরিটি, ফুড সিকিউরিটি না থাকলে আমাদের এত লক্ষ লক্ষ কোটি কোটি লোকের খাদ্য যেটা প্রয়োজন সেটা মিট করতে পারবো না। দ্বিতীয়ত চাকরি সংস্থা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া আমরা চাকরি দিতে পারবো না। ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি করতে হয় সেটা ইপিজেডগুলিতে করতে হবে, সেটার জন্য এয়ারমার্ক করে জায়গা রাখতে হবে। এবং রেসিডেন্সিয়ালের জন্য অলসো আমাদেরকে ক্লিয়ার জায়গার ব্যবস্থা। প্রায়োরিটি হচ্ছে আমাদের যেই রাজুক, ন্যাশনাল হাউজিং, সিডিএ এবং যতগুলি আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে যারা বিভিন্ন শহরে প্ল্যানিং দিচ্ছে তাদের সাথে বসা। ঢাকা ডিসেন্ট্রালাইজ করা আমাদের একটি লক্ষ্য। আমরা চাই বেটার কমিউনিকেশন উইথ কুমিল্লা, ময়মনসিংহ অ্যান্ড আদার টাউন্স, নারায়ণগঞ্জ এবং সেটা মুন্সিগঞ্জ। এইসব জায়গায় যদি কমিউনিকেশন সরকার আমাদের সহযোগিতা করে, একটি প্ল্যানিংয়ে আসে, আমরা সেখানে চলে যেতে চাচ্ছি। অলরেডি কুমিল্লাতে আমাদের 5টি ডেভেলপার আছে আমাদের রিহ্যাব থেকে যারা কাজ করছে, আমরা সেটাকে বাড়াতে চাই। আমরা চিটাগংকে আরও একটি সুন্দর পরিবেশ, চিটাগংয়ে আমাদের অলরেডি 60-এর উপরে মেম্বার্স, চিটাগং নিয়েও আমরা বসতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের প্রথম কাজ হবে ড্যাপ এবং ফার সংশোধন করা, যেটা সবার দিকে খেয়াল করে আমাদের সেটা নিয়ে বসা। দ্বিতীয় হবে আমাদের ইনস্টিটিউটগুলির সাথে নিয়ে আসা, আমাদের রিহ্যাবের আমি যে ভূমিকাটা সেটা তৈরি করতে গেলে বিভিন্ন যারা প্রফেশনাল বডিজ আছে বাংলাদেশে সবার সাথে বসে আলোচনার মাধ্যমে আমাদের একটি সুপরিকল্পিত প্রপোজাল নিয়ে যাওয়া সরকারের কাছে। আরেকটা হচ্ছে থার্ড হচ্ছে আমাদের ইন্টারনাল নেটওয়ার্কিংটা করা, আমাদের মেম্বার্সদের মধ্যে
আমি মনে করি এটা রিহ্যাবের খুব ইম্পর্ট্যান্ট যে আমরা বলেছি যে একটি লাউঞ্জ করব, সেই লাউঞ্জে সব মেম্বাররা এসে বসতে পারবে, আলোচনা করতে পারবে, এবং আমাদের মধ্যে নেটওয়ার্কিংটা খুব দরকার রিহ্যাবের মধ্যে। আমাদের রিহ্যাবের মধ্যে অনেক সাকসেসফুল কোম্পানি আছে, খুবই সাকসেসফুল বর্তমান সময়, এবং আমাদের মধ্যে যারা স্টার্ট আপ কোম্পানিজ আছে আমি চাই যে তাদের মধ্যে একটা বন্ধন আসুক, তাদের থেকে শিখার আছে, এবং আমাদের যে কোম্পানিগুলি যারা স্টার্ট আপ নতুন কোম্পানি তাদেরকেও আমরা অনেক ক্ষেত্রে সাহায্য করবো রিহ্যাব থেকে। এবং ফাইনালি যেটা করতে হবে, রিহ্যাবের ইমেজ বিল্ডিংটা করতে চাচ্ছি। আমি একটা পরিকল্পনা নিয়েছি যে আমরা যদি আসি এবং আমরা এই ইলেকশনে জয়ী হই, আমরা একটা ফাউন্ডেশন করব যার নাম হবে রিহ্যাব ফাউন্ডেশন। তাতে আমরা আমাদের থেকে কন্ট্রিবিউট করব এবং আমরা অনেকগুলি সেবামূলক কাজ করব। তার মধ্যে হবে যে যারা ধরেন আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, যাদের আপনার হায়ার এডুকেশনের পড়ার ক্যাপাসিটি নাই, তাদের জন্য আমরা এডুকেশন করে দেব। আমরা ইউনিভার্সিটিতে সেই সব বাচ্চাদের পাঠাবো এবং তাদের জন্য আমরা স্কলারশিপ দিব। আমার এটা ইচ্ছা যে বিভিন্নভাবে আমাদের এডুকেশনের কোনো বিকল্প নেই, আমাদের আরও ভালো ইঞ্জিনিয়ার হোক, আরও ভালো আর্কিটেক্টস হোক। আমাদের একটা ইনস্টিটিউট আছে, যে ইনস্টিটিউটটা এখন টোটালি আন্ডার ইউটিলাইজড। আমরা এটা জায়গার জন্য নিয়েছিলাম, আমি থাকতে যখন রিহ্যাবে আমরা অ্যাক্টিভ ছিলাম, এই জায়গাটা যে ইনস্টিটিউট হয়েছে দ্যাট ইজ নট রেকগনাইজড ইনস্টিটিউট। আমি চাবো যে বিদেশি একটা সার্টিফিকেশন নিয়ে আসতে, ওয়েদার ইট ইজ সিঙ্গাপুর সার্টিফিকেশন, ট্রেড সার্টিফিকেশন, অর জার্মান। আমি কথা বলছিলাম জার্মান ইসের সাথে, একটি পলিটেকনিক বেসড ট্রেড অথরিটির সাথে যারা সার্টিফাই করে। আমি আমাদের ওয়েল্ডার্স সার্টিফাই করব, আমরা ইলেকট্রিশিয়ান সার্টিফাই করব, আমরা কার্পেন্টার সার্টিফাই করব, প্লামার সার্টিফাই করব। স্কিল ডেভেলপমেন্টটা আমি খুবই উদ্যোগ নিতে চাই। এতে আমাদের নিজের দেশের যে কোয়ালিটি অফ কনস্ট্রাকশন ভালো হবে এবং আমাদের ছেলেরা বাইরে যেতে পারবে। আমাদের যদি সার্টিফাইড একটা তারা ডিপ্লোমা পায় যার কোনো ভ্যালু নাই, যখনই আমি ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেশন নিয়ে আসতে পারবো, একটা স্ট্যান্ডার্ড রিচ করতে পারবো, আমাদের রিহ্যাব টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা বিদেশেও আমাদের ছেলেপেলেরা যেতে পারবে, দেশেও অনেক চাকরির ব্যবস্থা হবে। আমরা চাই যে প্রপার স্কিল অ্যাট দ্য প্রপার টাইম তৈরি করা। আমাদের দেশে অনেক বড় একটি ইউথ পপুলেশন আছে, যারা ধরেন 25-এর নিচে, তাদেরকে যদি আমরা ঠিকমতো ট্রেনিং দিতে পারি, আমরা নিজেরাই অ্যাবজর্ব করতে পারবো তাদেরকে, অ্যান্ড আলটিমেটলি তারা কিন্তু পৃথিবীর জন্য একটি কাজে যেতে পারবে, বিকজ স্কিল ডিমান্ড ইজ ভেরি হাই, কিন্তু আমরা সেটা করছি না। তো আমার আরেকটা ইমিডিয়েট লক্ষ্য হবে যে রিহ্যাবের এই ইনস্টিটিউটটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া, তাদের সেখানে সিলেবাসটা ঠিক করা, তাদের ট্রেনিং নিয়ে আসা ওই সিলেবাস বিদেশ থেকে, এবং তারা যে এখানে পড়াশোনা করবে তাদের সার্টিফিকেশনটা বাইরের হবে। এবং আমি জানি যে বিদেশে সিঙ্গাপুরে, কোরিয়াতে, মিডল ইস্টে এবং ইউরোপেও এখন অনেক ডিমান্ড আমাদের এই কনস্ট্রাকশন স্কিলড ওয়ার্কফোর্সের। আমি আস্থা দিতে চাই যে আমি যখন 2008-এ আমরা একটা রিয়েল এস্টেট অ্যাক্টের সাথে জড়িত ছিলাম, 9-এ এসে রিয়েল এস্টেট অ্যাক্টটা হয়। সেই রিয়েল এস্টেট অ্যাক্টটা করা হয় ক্রেতা, জমির মালিক এবং ডেভেলপার্সদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমার এখানে তখন ভূমিকা ছিল যে আমাদের দেশে কোনো আইনের আশ্রয় নিতে গেলে অনেক সময় লাগে, হাজার হাজার কেস পেন্ডিং পড়ে থাকে। তো আমি তখন বলেছিলাম যে একটা মিডিয়েশন সেল করা উচিত। মিডিয়েশন সেলটা করা হয়েছিল। সরকার রিহ্যাবকে অফিশিয়ালি দায়িত্ব দিয়েছে যে আপনি কোনো সমস্যা হলে আপনি একটা আলাদা সেল করে সমস্যাটাকে সমাধান করেন মিডিয়েশনের মাধ্যমে। মিডিয়েশন মানে হচ্ছে আরবিট্রেশন না, মিডিয়েশন মানে হচ্ছে উভয় পক্ষকে বসে কিছুটা সবাইকে বেনিফিট দিয়ে একটা সমঝোতায় আসা। মিডিয়েশন ইজ দ্য বেস্ট। বিদেশে কিন্তু মিডিয়েশন সেল আছে, মিডিয়েশন জন্য আপনি হায়ার করতে পারেন, যে ইউ ক্যান গো টু প্রফেশনাল মিডিয়েটার্স যারা মিডিয়েশন করে। বাংলাদেশের রিহ্যাব এই সেক্টরের জন্য মিডিয়েশন অথরিটি, কিন্তু মিডিয়েশন হচ্ছে না। এই আপনি বললেন যে আমরা রিহ্যাব মেলা করি আমাদের, কিন্তু মেলা ইজ আউটডেটেড। ডিজিটাল যুগ, আমাদের ডিজিটাল প্রেজেন্টেশন করতে হবে। আমাদের অনেক বায়াররা বিদেশ থেকে আমাদের দেশে ইনভেস্ট করে। আমাদের মেজর ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ ফর ওভারসিজ যারা কাজ করে হচ্ছে প্রপার্টিজ।
যারা বিদেশে যায় তারা প্রপার্টি কিনে এখানে, এই যে সম্পত্তি কিনে, সেটারও আমরা একটা সুন্দর সুষ্ঠুভাবে এটা যে আমরা ডিজিটালি মার্কেট করতে পারি। রিহ্যাব শুড হ্যাভ আ ভেরি গুড ওয়েবসাইট অর এ পেজ অর যেখানে রিহ্যাবের মানুষ ক্লিক করলেই যে খুঁজে পাবে তার পছন্দের আবাসন। সেটা কিন্তু আমাদের মেম্বারসদের জন্য যে আমরা 4 দিনের 5 দিনের ফেয়ার করি, এটা কন্টিনিউয়াস ফেয়ার থাকবে। ইট উইল বি 24 মানে 12 মাস ফেয়ার। এবং এটা কী হবে? অনলাইন, কিন্তু সবই এখন ডিজিটাল। এই ডিজিটালের অ্যাডভান্টেজটা কেন রিহ্যাব নিচ্ছে না? আমাদের যত মেম্বার্স আছে তাদের প্রোডাক্টস কিন্তু ওখানে নিয়ে আসতে পারে। আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম যে রিহ্যাবের অলসো শুড হ্যাভ এ ডিজিটাল মিডিয়া, যেখানে আমরা কিন্তু আমাদের সেখানে কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্ট যেতে পারে। আমাদের লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলি বসে আছে আমাদেরকে অ্যাডভার্টাইজ করার জন্য। তাদের যে প্রতিদিন আমি জানি নতুন নতুন প্রোডাক্টস আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে, এই তাদের যে একটা মিটিং পয়েন্ট বা যারা কিছু আমদানি করে নিয়ে আসছে বিক্রির জন্য, আমরা সেই ডিজিটাল মিডিয়াতে রিহ্যাব একটা বড় ভূমিকা রাখতে পারে। অনেক কিছু করার আছে। এই ইমেজটা কিন্তু ভরসা তখনই পাবে যখন কেউ যে একটা প্রবলেম সলভ করতে পারবে। এটা মুখে বললে তো হয় না যে আমার ইমেজটা ভালো করে দেন। ইমেজের ক্ষতি হয়েছে বিকজ রিহ্যাবের ভূমিকা এই গত 15 বছর ধরে ক্রিয়েটিভ ছিল না। এই আপনি বললেন যে আমরা রিহ্যাব মেলা করি আমাদের, কিন্তু মেলা ইজ আউটডেটেড। ডিজিটাল যুগ, আমাদের ডিজিটাল প্রেজেন্টেশন করতে হবে। আমাদের অনেক বায়াররা বিদেশ থেকে আমাদের দেশে ইনভেস্ট করে। আমাদের মেজর ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ ফর ওভারসিজ যারা কাজ করে হচ্ছে প্রপার্টিজ। যারা বিদেশে যায় তারা প্রপার্টি কিনে এখানে, এই যে সম্পত্তি কিনে, সেটারও আমরা একটা সুন্দর সুষ্ঠুভাবে এটা যে আমরা ডিজিটালি মার্কেট করতে পারি। রিহ্যাব শুড হ্যাভ আ ভেরি গুড ওয়েবসাইট অর এ পেজ অর যেখানে রিহ্যাবের মানুষ ক্লিক করলেই যে খুঁজে পাবে তার পছন্দের আবাসন। সেটা কিন্তু আমাদের মেম্বারসদের জন্য যে আমরা 4 দিনের 5 দিনের ফেয়ার করি, এটা কন্টিনিউয়াস ফেয়ার থাকবে। ইট উইল বি 24 মানে 12 মাস ফেয়ার। এবং এটা কী হবে? অনলাইন, কিন্তু সবই এখন ডিজিটাল। এই ডিজিটালের অ্যাডভান্টেজটা কেন রিহ্যাব নিচ্ছে না? আরেকটা জিনিস যেটা আমাদের কাছে বারবার আমাদের কাছে উঠে আসে যে রিহ্যাবের ট্রান্সপ্যারেন্সি, স্বচ্ছতা। এই যে আমাদের দেশে যে ইটা হচ্ছে যে আমাদের যে ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টগুলি আসে বা আমরা যে শুনি যে রিহ্যাবের টাকা অপচয় হচ্ছে, রিহ্যাবের টাকা এটা হচ্ছে, আমরা যে প্রমিসটা করেছি আমাদের ম্যান্ডেটে, সেটা হচ্ছে যে আমরা আসলে প্রতি 3 মাস আয় ব্যয়ের যে খরচ আমরা ডিজিটালি প্রত্যেকটি মেম্বারের কাছে পাঠাবো যে আমরা এই মাসে এই আয় করেছি, আমরা এই খাদে এই খরচ করেছি। এই যে ট্রান্সপারেন্সিটা, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না। কারণ বছরের শেষে এসে অ্যানুয়াল রিপোর্ট কেউ পড়ে না। বছরের শেষে এসে যেটা খরচ হয়ে গেছে সেটার কেউ প্রতিবাদ করে কোনো লাভ হয় না। আমরা প্রতি 3 মাস মানে এভরি কোয়ার্টার আমরা আমাদের আয় ব্যয়ের হিসাব প্রতিটি মেম্বারকে দিব। এটাতে একটা ট্রান্সপারেন্সি বাড়বে। আরেকটা হবে যে আমরা সব কিছু ডিজিটালাইজ করছি। ডিজিটালাইজ মানে কি? আমরা একটা চিঠি দিই আজকাল রিহ্যাবে, সেই চিঠিটা যে অনেক সময় আমাদেরও 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে উত্তর পাই। যদি অনলাইনে আসে আমাদের ওখানে থাকবে, অনলাইনে আপনি একটা চিঠি দেবেন, সেই চিঠিটা দেখেই ইমিডিয়েট উত্তর দিতে পারবে যে আপনার এই প্রবলেম ঠিক আছে, আপনাকে এখানে ফোন করতে হবে বা এই টাইম অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম, এখানে এসে এনার সাথে দেখা করতে হবে। আমাদের ডিজিটাল সময় এভরিথিং উইল বি মানে আপনারা অনলাইনে ফোন থেকে আপনারা আমাদের টেক্সট করতে পারবেন, সেটার উত্তর আপনারা ইমিডিয়েটলি পাবেন। এই যে ইমিডিয়েট সার্ভিস, রিহ্যাব শুড বি সার্ভিস ওরিয়েন্টেড। যারা রিহ্যাবে আসবে, আমাদের যারা ইলেক্টেড হবে বা আমি যেটা ইলেক্টেড চাচ্ছি হতে, আমরা আসলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইমিডিয়েট সার্ভিস দিতে চাই। আমরা যারা সময় দিচ্ছি রিহ্যাবকে সুন্দর একটি অ্যাসোসিয়েশনে নিয়ে যেতে, সব দিকে ইটস এ কমপ্লিট মানে হোলিস্টিক একটা অ্যাসোসিয়েশন হতে হবে, নট জাস্ট ওয়ান সাইডেড। এখানে ট্রান্সপারেন্সি থাকবে, মেম্বারসদের সুবিধা সুখ দুঃখ বোঝার সুযোগ থাকবে, ওদের মধ্যে একটা ইন্টারাকশন হবে, ইন্টেলেকচুয়াল গ্রোথ হবে। সেখানে কিন্তু আমরা চাচ্ছি আমরা টেকনিক্যাল সাপোর্ট, আর্কিটেকচারাল সাপোর্ট, যেটা তাদের সুবিধা, ব্যবসা বন্ধক হতে হবে। মানে আমরা যে কাজগুলি করব তাদের ব্যবসার উন্নতির জন্য। এখানে কিন্তু আরেকটা সাইড আছে, ফাইন্যান্সিয়াল সাইড। আমরা কিন্তু অনেকে মনে করি যে এটা একটা ব্যবসা, ইট ইজ ফান্ডামেন্টাল অ্যাকচুয়ালি সব ব্যবসার, যে তারা যদি আমাদের কাছে আসে আমরা তাদেরকে গাইড করতে পারবো হাউ টু সেভ কস্ট। এই জন্য আমি ওই কথাটা বলেছিলাম যে যারা সাকসেসফুল কোম্পানি এবং যারা নতুন কোম্পানি তাদের সাথে আমরা বিভিন্ন সময় মিটিং অ্যারেঞ্জ করব। তারপরে আমাদের যারা সার্ভিস প্রোভাইডার্স,
তাদেরকে নিয়ে বসবো, এবং যারা আমাদের লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তাদেরকে নিয়ে বসবো। তাদের থেকে শুনতে চাই যে ফায়ার প্রোটেকশনের জন্য আমরা কি করলে ভালো হয়, কি ফায়ার প্রোটেকশন ইকুইপমেন্টস হচ্ছে। কেন পৃথিবীতে সব কিছু কিন্তু নতুন নতুন আসছে, নতুনত্ব আসছে। আমরা পুরনো জিনিস নিয়ে বসে থাকলে হবে না। কস্ট সেভিংয়ের জন্য আমাদের নতুনত্ব খুঁজতে হবে, নতুন মেটেরিয়াল খুঁজতে হবে, নতুন প্রোডাক্টস খুঁজতে হবে, এটা নিয়ে আলোচনা করতে হবে। উই হ্যাভ টু থিঙ্ক হোলিস্টিকলি। আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে চিন্তা করবো যে ঠিক আছে ড্যাপ বা ফার, ভেরি ইম্পর্টেন্ট আমাদের ব্যবসার জন্য। ড্যাপ অ্যান্ড ফার আমরা সবসময় বলেছি রাজুক শুড বি গিভেন দ্য রেসপন্সিবিলিটি, যে রাজুক যদি প্ল্যান পাস করে রাজুকের মনিটরিংয়ের দায়িত্ব আছে। রাজুকের ওই ফাইনালি এসে আমাদের যদি শুধু অকুপেন্সির সময় খালি বলে যে না আপনার এটা ঠিক না, এটা ঠিক না, রাজুক শুড প্লে আ পার্ট অল থ্রু দ্য কনস্ট্রাকশন প্রসেস। কিন্তু রাজুক শুড নট গেট ইনভলভ ইন বিজনেস। তাইলে রাজুক যদি নিজে ব্যবসা করে তাহলে রাজুক অথরিটি হতে পারে না। রাজুক যদি প্ল্যানিং অথরিটি হয় তাহলে ব্যবসা করা উচিত না। আমাদের সরকারি প্রতিষ্ঠান যদি ব্যবসা করতে চায় পারে, কিন্তু তাদেরকে আলাদা একটা প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা করতে হবে। এখানে কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। যদি রাজুক অনেক সময় দেখে যে আমাদের প্রোডাক্ট তাদের সাথে কম্পিট করছে, সেখানে আমাদের কস্ট কিন্তু অনেক বেড়ে যায়। সেটার জন্য আমরা চাই যে এই যে অথরিটি, প্ল্যানিং অথরিটি and monitoring authority should be separate from commercial business. এখানে কিন্তু একটু ওভারল্যাপিং হয়েছে। আমি কিন্তু 2007-08-এর দিকে আমি চেয়েছিলাম, এবং রাজুক আমাকে কথা দিয়েছিল দিদেন চেয়ারম্যান, যে রাজুক আর ব্যবসা করবে না। বাট আনফর্চুনেটলি যা হয়, ওদেরও তো একটা ব্যবসার ইন্টারেস্ট আছে, তারাও ল্যান্ড প্লটিং করছে, তারাও প্লট বিক্রি করছে, তারাও অ্যাপার্টমেন্ট বানাচ্ছে। সেখানে কিন্তু একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে যাচ্ছে আমাদের সাথে। আমরা চাই যে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আজকে যদি আমি প্ল্যান পাস করি, রিহ্যাবকে যদি প্ল্যান পাস করতে দায়িত্ব দেওয়া হয়, সেখানে কি রিহ্যাব কি ব্যবসা, তারা কনস্ট্রাকশনও করবে, ডেভেলপারও এবং প্ল্যানও পাস করবে, তা তো হয় না। সেখানে কিন্তু কিছু মেজর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে যায়। এই রেজিস্ট্রেশন কস্টটা আমরা মনে করি যে যেটা আমাদের ক্রেতার উপরে আসে, সেটা যদি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক কম। সেখানে কিন্তু আপনি দেখেন যে অ্যাকচুয়াল প্রাইসের রেজিস্ট্রি হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু পার্সেন্টেজ অফ রেজিস্ট্রেশন কস্ট ইজ মাচ লোয়ার, এবং ট্রানজ্যাকশন অনেক হচ্ছে। আর এখানে দুটা মার্কেট আছে, একটা হচ্ছে প্রি-কন, মানে কনস্ট্রাকশনের শুরুতে যারা কিনে, মানে নিউ কনস্ট্রাকশন আমরা যেটা বলি প্রি-কন কনস্ট্রাকশন, আর প্রি-কন সেল, প্রি কনস্ট্রাকশন সেল বা ডিউরিং কনস্ট্রাকশন সেল, সেটার একটা জিনিস আছে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এটা নিয়ে হয়তো আপনারা অনেক শুনেছেন যে সেকেন্ডারি মার্কেটে রেজিস্ট্রেশন কস্ট কমাতে হবে। আমিও মনে করি, কেন সেকেন্ডারি মার্কেট যদি ভালো হয় সেখানে কিন্তু ট্রানজ্যাকশনটা বাড়বে। আমাদের দেশে সরকারের একটা মেইন ইনকাম ইজ ফ্রম ল্যান্ড রেজিস্ট্রেশন। তো এখানে যদি আমরা যদি সেকেন্ডারি মার্কেটে একবার তো রেজিস্ট্রেশন কস্ট হয়ে গেল, ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন কস্ট হয়ে গেল, সেকেন্ডারি মার্কেট যখন ট্রানজ্যাকশনটা বাড়বে, এটা কিন্তু একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে। একটা প্রপার্টি 5-6 বার, বিদেশে পুরোনো বিল্ডিং কিন্তু নতুন কেউ কিনছে না, ওরকম কিনে কিন্তু কম, বেশিরভাগ অলরেডি যার একজন বাসা আছে সে বিক্রি করছে। এই যে ধরেন আপনি একটা ফ্যামিলি, আপনি আজকে দরকার 2000 স্কোয়ার ফিট আপনি কিনেন, আপনি হয়তো মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্যে বা চাকরিতে ভালো করলেন, আপনি মনে করতেন যে আচ্ছা আমি ওই এরিয়াতে মুভ করব, ওখানে আমি আরও 2500 বা 3000 স্কোয়ার ফিটে যাব। সেখানে কিন্তু আবার এটা বিক্রি করে ওটা কিনছেন। লিকুইডিটি যখন হবে, মানে একটা অ্যাসেট যখন ব্লকড হবে না, যখন এই সেক্টরে কিনা বিক্রি হবে, এটাতে কিন্তু আপনি অনেক কর বাড়বে, কমবে না। এখানে শুনেন, কিছু জিনিস আমাদের দেশে নেই। একটা জিনিস যেটা নেই সেটা হচ্ছে পাথর। আমরা পাথর আমদানি করি। এই যে পাথর এখন আসছে, একটা বড় অ্যামাউন্ট আসছিল দুবাই থেকে। দুবাইতে এই যে ইরানের সাথে যুদ্ধের ফলে পাথর আসা, ইরান এবং দুবাইয়ের পাথর বন্ধ হয়ে গেছে আসা, বলতে গেলে বন্ধই এখন কমপ্লিটলি। পাথরের একটা সাংঘাতিক ডিমান্ড বেড়ে যাচ্ছে, কেন আমাদের কনস্ট্রাকশন সিজনে আমাদের পাথর, আমাদের সব কংক্রিট যারা সাপ্লাই করে তাদের পাথরের দরকার। অল্টারনেটিভ সোর্স খুঁজতে হবে। আমাদের এনার্জি কস্ট বেড়ে যেতে পারে। এনার্জি কস্ট বাড়লে অনেক কিছু এফেক্ট করে, ট্রান্সপোর্টেশন এফেক্ট করে। আমার একটি প্রজেক্টে আমরা ওই কংক্রিট পাম্প ইউজ করতে পারছিলাম না তেলের অভাবে, তো সেখানে কিন্তু আবার মানে অনেক ঝামেলা হয়। তো আপনি যে গাড়িগুলি নিয়ে আসে সব কিছু, মানে এভরিথিং ইজ ইন্টার রিলেটেড। কিছু কিছু জিনিস আমাদের
হাতের বাইরে, মানে সরকারের হাতের বাইরে। এই যে ইরান যুদ্ধ হবে কেউ জানতো না, তেলের সংকট হবে কেউ বুঝতো না। আমি তো যদি জিজ্ঞেস করতেন ডিসেম্বর জানুয়ারিতে, এটা আমি স্বপ্নেও চিন্তা করিনি যে এরকম হবে। তো আবার কিছু কিছু জিনিস এখানে মনোপলি সিন্ডিকেশন হচ্ছে। সিন্ডিকেশনটা আমি মনে করি খুব খারাপ। সিন্ডিকেশন হচ্ছে এরকম যে ওনারা সবাই মিলে ঠিক করে যে আজকে 2000 টাকা রডের দাম বাড়াবো, জানি না, এরকম শুনেছি। যদি সিন্ডিকেশন হয়ে থাকে দ্যাট ইজ রং। কেন রডের দাম কিন্তু ধাপে ধাপে বেড়ে 25%-এর উপরে মানে বেড়েছে ধাপে ধাপে। তো আমি সবসময় মনে করি যে সরকারের নজর রাখতে হবে সেখানে যেখানে সিন্ডিকেশন হচ্ছে, যেখানে তারা বেশি প্রফিট করার জন্য ডিমান্ড বাড়লে রডের দাম বাড়িয়ে দেয়। যেদিন আমরা কনস্ট্রাকশন দেখবেন যে কনস্ট্রাকশন সিজনের আগে, যেটা শীতকাল, দেখবেন রডের দাম হঠাৎ বেড়ে গেল। এইসব জিনিস থেকে আমরা বিরত থাকা উচিত, কেন এটার সাথে অনেক ব্যবসা জড়িত। এটার সাথে আমাদের এগেন যেটা আমি বলেছি যে এই লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, কিন্তু আমরা কিন্তু লাইক এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মেনি ওয়েজ। কেন আমরা এই সুতা, কাপড়, বাটন এগুলি কিনে এনে একটা জিনিস বানাই, জিপার, আমরাও তাই, আমরা ভ্যালু অ্যাডিশন করি। আমরা একটা এই যে সব কিছু জিনিস নিয়ে আমরা ভ্যালু অ্যাডিশন করছি। ডেভেলপারদের এটাই কাজ। আমাদের স্কিল হচ্ছে যে আমরা ডিজাইন করি, আমরা কনস্ট্রাক্ট করি, আমরা এটাকে মার্কেট করি, আমরা আলটিমেটলি একটা প্রোডাক্ট দিই যেটা লং টার্ম একটা জিনিস থেকে যাচ্ছে। এটা মানে 50 থেকে 100 বছর ইজিলি একটা প্রোডাক্ট লাইফ হয়ে যাচ্ছে। তো আমার ইচ্ছা যে সরকারের সাথে বসে এই জিনিসগুলি আইডেন্টিফাই করা। জিনিসের দাম বাড়লে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই, কারণ আপনি জানেন যে যারা ফরওয়ার্ড সেল করে, ধরেন আপনার সাথে চুক্তি হলো 7,000 8,000 টাকায়, কিন্তু আমরা তখন ক্যালকুলেট করেছি রডের দাম হবে 80,000 টাকা। এখন যদি সেটা 1 লাখ টাকা হয়ে যায়, তো আমার এটা কোত্থেকে যাচ্ছে? আমাদের লাভের থেকে যাচ্ছে। আর আলটিমেটলি কিন্তু আমার পরের অ্যাপার্টমেন্টটা বিক্রি করবো আমি সেটা ধরে, তার মানে গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো জিনিসপত্রের দ্রব্যমূল্য নির্ধারণ করা, যেটা আমি মনে করি সেটাও সরকারের দেখা দরকার। সেটা অবশ্য মিনিস্ট্রি অফ কমার্সের সাথে বসতে হবে, ফাইন্যান্সের সাথে বসতে হবে। কস্ট অফ ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আজকে যদি আমি 8-9% আমার মেম্বার্সরা দিত 2 বছর আগে, আজকে সেটা 15%-এ চলে গেছে। এটা হিউজ জাম্প। আমরা দেখছি অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের নন পারফর্মিং লোন বেড়ে যাচ্ছে, আবার একই সাথে আমরা ইন্টারেস্ট রেটও বাড়িয়ে দিচ্ছি। তো যদি নন পারফর্মিং লোন বেড়ে যায়, আপনি জানেন যে আমাদের ব্যবসা সবথেকে ক্ষতিগ্রস্ত ব্যবসা গত 1.5-2 বছরে, এই 23 সালের পর থেকেই আমরা অসম্ভব ক্ষতিগ্রস্ত। বিকজ আমাদের আনসার্টেনটি মার্কেটে, এবং ক্রেতারাও ঠিক বুঝতে পারছে না যে কোথায় যাচ্ছে। তাদের চাকরি, সংস্থা, ব্যবসা বাণিজ্য সব নিয়ে আমি গত 2 বছর, যেটা হতে যাচ্ছে 2 বছর, 1.5-2 বছরে খুবই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের দিকে একটু চিন্তা করা উচিত, এবং আমাদের গ্রাহকদের ইন্টারেস্ট যদি আগে ছিল 4-5%, 6%, 7%, 8%, এখন চলে গেছে 11-12%-এ। এই যে মর্গেজ ফাইন্যান্সিংটা, যারা বাসা লোন নিয়ে কিনছে, বিদেশে সবাই লোন নিয়ে কিনে 4-5% ইন্টারেস্টে, সবাই লোন নিয়ে কিনে। তাতে হয় কি যে মানুষের সৎ আয় একটা থাকে, যে আমি এত আমার কাছে যে আমার যে আয়, আমি 20%-এর বেশি দিতে পারবো না, বাকি 80% আমি লোন নিচ্ছি, যেটা আমি 20 বছর 30 বছরে শোধ দিব। এই যে 20 বছরে শোধ দিব, সেটা কিন্তু কি হচ্ছে জানেন? প্রপার্টি ভ্যালু কিন্তু বাড়ছে, জমির দামও বাড়ছে, সব জায়গায় এখানেও বাড়বে। দেখবেন যে বাড়লে তখন এই যে অ্যাসেট যদি তখন আমি আবার বিক্রি করে পুরো লোন শোধ দিতে পারছি। কারণ আমি তো বড় করেছি, ধরেন 1 কোটি টাকা, 1 কোটি টাকা আমি 20 লাখ টাকা দিয়ে 80 লাখ টাকা লোন নিয়েছি। এই বাসার দাম, আমি যদি 5 বছর এই বাসায় থাকি, আমি হয়তো 40% 40 লাখ টাকা শোধ দিয়েছি, 60 লাখ টাকা পাওনা আছে। আমি তখন এটাকে যদি 2 কোটি টাকা বিক্রি করে দিই, 2 কোটি টাকা বা 1.5 কোটি টাকা বিক্রি করি, 1.5 কোটি টাকা পেলে আমি 60 লাখ টাকা দিলেও আমার অনেক বেশি থাকে, আমি একটা লাভ। এটাই হয় বিদেশে। আপনি যে এই যে বলছেন, এই যে 40 লাখ টাকা আমি দিলাম, 1 কোটি টাকা 60 লাখ টাকা বাকি থাকে। যখন এটা 1.5 কোটি 2 কোটি হয়ে যায় দাম, তখন এটা আমি বিক্রি করে আমি কিন্তু লোন শোধ দিয়ে দিতে পারছি একসাথে। আমি তখন শোধ দেওয়ার পরে আমি যে টাকাটা ব্যাংকে দিয়েছি, তার উপরে আমার টাকা থেকে যাচ্ছে, সেটাকে আমি আবার রিইনভেস্ট করতে পারছি। তো এই জিনিসগুলি
আমার মনে হয় করা উচিত এবং হবে। বিদেশে হচ্ছে, আমার দেশেও হবে। রেজিস্ট্রেশন খাতটার দিকে আমি নজর দিতে বলবো সরকারকে। এটা কমালে, এখন খুব কম রেজিস্ট্রেশন, আমি শুনেছি রেজিস্ট্রেশন কমে গেছে, কেনা বিক্রি পাওয়ার নিয়ে করছে, সে করছে, রেজিস্ট্রেশন করছে না, কিন্তু কারণ এত হাই কস্ট। রেজিস্ট্রেশনটা কমালে আমার মনে হয় এটার উপরে আবার আরেকটা জিনিস আছে ভ্যালুয়েশনের উপরে, যে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হবে না, সেটা একটু লোয়ার ভ্যালুয়েশনে হচ্ছে। সেটা করলে আবার সমস্যা হচ্ছে যে যারা জমি বিক্রি করছে তাদের টাকাটা মানে ডিক্লেয়ার করতে পারছে না, তো সেটাও একটা প্রবলেম। ধরেন আমি 1 কোটি টাকা বিক্রি করলাম, আমি দেখালাম 50 লাখ টাকা, বাকি 50 লাখ টাকা আমি কী করবো নিয়ে, সেটা যখন আমি রাখবো এর কোথায় পেলেন? মানে মানে অনেক ক্রেতারাও বলে যে আপনি রেজিস্ট্রেশন কস্টটা কমে করেন, তো এটা নিয়ে অনেক ঝামেলা। তো এই রেজিস্ট্রেশন যদি এই খরচটা কমে যায়, তখন অনেকে অ্যাকচুয়াল ভ্যালুতে চলে যাবে।